বিএনপি বলেছে আপনার যৌক্তিক সংস্কার, যে আপনার কি প্রয়োজন, কারণ আপনার যেখানে এটা আপনার না সরকারটার নাম দিয়ে কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্ট। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। একটি অন্তর্বর্তীকালীন সরকার, এরা তো দীর্ঘদিন ক্ষমতা থাকার কোনো সুযোগ নেই। সুতরাং আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি শুরু করলেন যে এটা আমরা নর্মাল থিওরিতে বুঝি, যে কোনো একটা পরিকল্পনা যখন আপনি বাস্তবায়ন করেন মিনিমাম 3টা টায়ার আপনি অনুসরণ করেন, একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম। আমরা আশা করি এই সরকার সংস্কারের একটা প্রস্তাবনা কিন্তু তারা উপস্থাপন করবেন, যে আমার কি কোন সেক্টরে আমার কি সংস্কার দরকার। অর্থাৎ আপনি সংস্কারের একটা ধারণা পেলেন, এরপর চ্যালেঞ্জটা হলো আপনাকে এটা বাস্তবায়ন। তো বাস্তবায়ন করতে হলে মানে প্রথমে তো শর্ট টাইম নিতে হবে। তো শর্ট টাইমের মধ্যে আমরা কি আছে, আমরা যেগুলি বলেছি এখন আপনার দ্রুত শর্ট টাইমের জন্য আপনার নির্বাচন কমিশনকে আপনার নির্বাচন উপযোগী করতে হবে, আপনাকে ভোটার লিস্ট করতে হবে, আপনাকে প্রশাসনের মধ্যে যে নগ্ন দলীয়করণ সেখানে আপনাকে হাত দিতে হবে, আপনাকে পুলিশ প্রশাসনের মনোবল ভেঙে গেছে এটাকে ফিরিয়ে আনতে হবে। এই যে কিছু শর্ট ব্যাপারগুলি আছে, আর নীতিগত কিছু সংস্কার আছে। যেমন আপনার ইদানিং দেখবেন, আমরা যদি আমাদের দলের পক্ষ থেকে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় আপনার 42টি রাজনৈতিক দল এক হয়ে তারা রাষ্ট্র মেরামতের বা সংস্কার যাই বলি 31 দফা কিন্তু ইতিমধ্যে তারা প্রকাশ্যে ঘোষণা করেছে। এখন আপনাকে দেখতে হবে, আপনার যদি মনে করেন বিএনপির 31 দফা আপনার যেখানে যেখানে আপনার সবার সাথে ঐক্যমত হয় সেটা আপনি চুজ করে নিতে পারেন। আর যদি মনে করেন অন্য দল বা জোট যারা দিচ্ছে সেখান থেকে আপনি নিতে পারেন, এটা তো বিএনপি বলেছে উন্মুক্ত। আমরা একটা খোলামেলা আমরা যে কোনো প্রস্তাব গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি। এখন বিএনপি কি বলেছে, যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলির মধ্যে যে হানাহানি, বিভেদ, হিংসা, দূরত্ব, এইটাকে বিএনপি এক জায়গায় নিয়ে আসতে চায়, যার জন্য বেগম খালেদা জিয়ার কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট। উনি বলেছে ঐক্যবদ্ধভাবে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বিএনপিকে বলেছে যদি আগামী যে জাতীয় সংসদ নির্বাচনটা হবে সেই নির্বাচন যদি বিএনপি এককভাবেও জনগণের ম্যান্ডেট পায় তারপরে বিএনপি দলীয় সরকার করবে না। বিএনপি বলেছে আমি জাতীয় ঐক্যমতের সরকার করব। অর্থাৎ একটা বিরাট, এর চেয়ে বড় সংস্কার আপনি বাংলাদেশের এই 53 বছরের রাজনীতি আপনি দেখতে পাচ্ছেন। তারপর বিএনপি কি বলেছে, যে আমরা দেখেছি যে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট যেটা হয়েছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেটাকে জনগণ সঠিকভাবে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে না। জানুন আমরা বলেছি আগামী দিনে যত নির্বাচন হবে, বিশেষ করে জাতীয় নির্বাচন, সব নির্দলীয় বা কেয়ারটেকার যাই বলেন ওই নামে হবে, কোনো দলীয় সরকার অধীনে নির্বাচন হবে না। এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংস্কার। আমরা বলেছি যে একটা প্রধানমন্ত্রী যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তার মধ্যে একটা আত্মহমিকা, একটা কর্তৃত্ববাদী, একটা স্বৈরাচারী মনোভাব জমা দেয়। বিএনপি স্টেট বলে দিয়েছে যে আগামী নির্বাচন থেকে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তারপর আপনি দেখেন আমাদের দেশে প্রধানমন্ত্রীর মানে মারাত্মক ক্ষমতা, মানে একটা মারাত্মক শব্দটা আমি ব্যবহার করলাম। বিএনপি বলেছে না, আমরা এই ক্ষমতার ব্যালেন্স করতে চাই, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমাদের নির্বাহী বিভাগের মধ্যে আমরা একটা ব্যালেন্স করতে চাই। তো এর চেয়ে আপনি সংস্কার প্রস্তাব আর কি আসার, আমি মনে করি বিএনপি যে প্রস্তাবগুলি দিয়েছে এই প্রস্তাবগুলি এর বিকল্প কেউ কোনো প্রস্তাব এখন পর্যন্ত কিন্তু উপস্থাপন করতে হয়। তারপর আরেকটি ব্যাপার আপনি দেখবেন যে আমাদের পার্লামেন্টকে বলা হয় রাবার স্ট্যাম্প, কারণ এটাকে আর্টিকেল 70 হলো সবচেয়ে বড় বাধা। বিএনপি বলেছে 4টি জায়গা ছাড়া আপনি আর্টিকেল 70 প্রযোজ্য হবে না। একটা হলো কি আপনার আস্থা ভোট, আপনার হলো বাজেট অ্যামেন্ডমেন্ট, সংসদ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, আর হলো স্টেট সিকিউরিটি। এই 4টি ছাড়া আপনি যে কোনোভাবে আর্টিকেল 70কে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর আরেকটি কথা বলেছে যে আমাদের দেশে দেখেন যে নির্বাচনী যে ইলেকটোরাল যে সিস্টেম, এই সিস্টেমে পার্টির বাইরে কিন্তু আপনাকে নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে হয়তো নমিনেশন নিতে হবে অথবা স্বতন্ত্র দাঁড়াতে হবে। তো স্বতন্ত্র যে তার রেকর্ড বাংলাদেশে খুব একটা সুখকর না। তো সেখানে বিএনপি বলেছে এই 300 আসনের বাইরে সমাজে যারা বিভিন্ন স্তরের লোক আছে যাদের কন্ট্রিবিউশনের কারণে দেশ আজকে এই পর্যায়ে এসেছে, শুধু তো রাজনীতিবিদরা এই জায়গায় নিয়ে আসে নাই, এখানে আমি অর্থনীতি বলেন, সাংবাদিক বলেন, সুশীল সমাজ বলেন, বুদ্ধিজীবী বলেন, আমাদের ফরেন যারা আছে এদের বলেন, কবি সাহিত্যিক বলেন, তাদেরও একটা বিরাট অবদান আছে বাঙাল এই জাতি সত্তাকে তৈরি করার ক্ষেত্রে। সেখানে বলেছে আমরা একটা আপার হাউস করতে চাই, সেখানে এই ধরনের এই শ্রেণীর লোকগুলো যেন এখানে আসতে পারে। এই রকম বিএনপির 31 দফা যদি আপনি দেখেন, তো এখানে এটা গণতন্ত্রায়ন করার জন্য অথবা এই যে বিগত বছরের এই 53 বছরের অভিজ্ঞতার আলোকে একটি নূতন প্রস্তাবনা কিন্তু উপস্থাপন করা হয়েছে। সুতরাং আরও বিএনপি ওপেন করেছে যে এই প্রস্তাবনার সাথে আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান সেইটাও গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি। তারপর আপনাদের এইটা তো আমি একেবারে বুলেট বলা। তারপর বিএনপি আরেকটি কথা বলেছে যে আমাদের মধ্যে একটা রেইনবো নেশন তৈরি করতে হবে, যেটাকে আমরা বাংলায় নাম দিয়েছি সম্প্রীতির বাংলাদেশ। যে আজকে দেখেন
এই যে জাতিসত্তা সবগুলিকে যদি আপনি একটা জায়গায় নিয়ে আসতে পারেন তাহলে অনেক সংকট থেকে কথা। এখন হলো বিএনপি আওয়ামী লীগের সাথে কথা বলে না, আওয়ামী লীগ বিএনপির সাথে কথা বলে না, বিএনপি জাতীয় পার্টির সাথে কথা বলে না, জামাতের সাথে আরেকজন কথা বলে না। অর্থাৎ আপনার আইডিওলজি যেইটাই থাকুক না কেন, জাতীয় স্বার্থে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ধরনের রিকাউন্সিলিং যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে কিন্তু একটি নতুন বাংলাদেশ আমরা তৈরি। এই যে অনেকে বলে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ তো এই যে আমরা যে প্রস্তাবনা, এই সিস্টেমগুলি যখন আপনি বাস্তবায়ন করবেন তখনই তো নতুন বাংলাদেশ হবে। আপনি কি শুধু কথার ফুলঝুরি ছড়িয়ে নতুন বাংলাদেশ করতে পারবেন? পারবেন না। এই যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি দেখেন, এই এখন যারা কথা বলছে, আমরা দেখেছিলাম কি এখানে একজন ব্যারিস্টার আছেন, রাজনীতিবিদ তাজভাই আছেন, আপনিও গণমাধ্যম আছেন। তখন আন্দোলনটা শুরু হয়েছিল কি দিয়ে? বৈষম্য। যে সাধারণ ছাত্ররা কোঠার কারণে চাকরি পাচ্ছে না, এই বৈষম্য দূর করে মেধার মূল্যায়ন করতে হবে। মূল স্পিরিটটা তো এটা ছিল। এখন আপনি বলেন রাষ্ট্র সংস্কার করতে হবে, আমার সংবিধান বাদ দিতে হবে, আমাকে রিপাবলিক করতে হবে। কে আপনাকে এই রাইট দিয়েছে? কে দিয়েছে আপনাকে? তারপর আমরা সংস্কারের পক্ষে, তারপর আমরা সংস্কারের বিরুদ্ধে না, কারণ যুগের একটা ডিমান্ড আছে। কিন্তু আমরা প্রতিদিন নতুন নতুন তত্ত্বপাত্য করে আজকে আপনি আমার মহান মুক্তিযুদ্ধ আমার অহংকার, আপনার মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দিতে হবে। হোয়াট ইজ দিস? যদি আমার কনস্টিটিউশন 16বার অ্যামেন্ডমেন্ট হয়েছে না, আমি প্রয়োজন হলে আরও হবে, অসুবিধা কি? আপনাকে এটাকে যুগ উপযোগী করতে হবে, জনগণের মানে কাছাকাছি নিয়ে যেতে হবে। তার জন্য আমার যা দরকার তাই আমি করব। হ্যাঁ, এখানে গত আওয়ামী লীগের আমলে আমাদের সংবিধানে বেশ কিছু সংকট তৈরি করেছে। এখানে একজন আমাদের আইনজীবী আছে, যেমন আমাদের আর্টিকেল 7, সেখানে বলা হয়েছে যে জনগণই রাষ্ট্রের মালিক। সেখানে আওয়ামী লীগ আর্টিকেল 7কে এমনভাবে করেছে যে একটা পরিবারকে সুরক্ষার উনি ইনস্ট্রুমেন্ট হিসাবে সংবিধানকে ব্যবহার করেছে। বলা হয়েছে যে কোনো পার্লামেন্ট কেন, কেউ এই সংবিধান যদি কোনো কারণে অ্যামেন্ডমেন্ট করে তাকে 7 বছরের জেল খাটতে হবে, সর্বোচ্চ শাস্তি 7 বছর। আরে অ্যামেন্ডমেন্ট তো আপনার মৃত্যুদণ্ড দেবে। তা আপনার কনস্টিটিউশন চেঞ্জ হবে না, এটাকে আপনি বলে দিতে পারেন? আপনি আওয়ামী, তাহলে আওয়ামী লীগের বিচার তো আগে হওয়া উচিত। 72 কনস্টিটিউশন আমরা কয়বার, আওয়ামী লীগের আমলে তো 4র্থ সংশোধনী হয়েছে। তাহলে আপনাদের কি বিচার কে করবে? আপনাদের বিচার কি করবে? আর কোনো একটি সংবিধান একটা পরিবারকে রক্ষার সংবিধান হতে পারে না, এটা দেশের সংবিধান, জনগণের সংবিধান। সুতরাং এই জটিলতাগুলো যদি আমরা নিরসন না করি তাহলে তো আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা যাবে না। যার জন্য আমাদের ঐক্যমত যেমন দরকার, পাশাপাশি কিন্তু আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন যে আওয়ামী লীগ আমাদের মনোজগতে এই 15.5 বছরে কিন্তু একটা বিরাট পরিবর্তন করে দিয়ে গেছে। মানুষকে কিন্তু কর্তৃত্ববাদী করে দিয়ে গেছে। মানুষ মনে করছে যে ক্ষমতা প্রয়োগের মাধ্যমে আমি সবকিছু অর্জন করব না, আপনার জনগণের কাছে যেতে হবে, তাদের ম্যান্ডেট নিতে হবে, তাদের মন জয় করে আপনাকে কিন্তু আগামী দিকে এগিয়ে যেতে হবে। প্রচলিত আইনে তার বিচার হবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি বিচার কতদিনে শেষ করবেন সেটা তো আপনি বলার কোনো সুযোগ নেই। এখানে একজন ব্যারিস্টার আছে, কারণ একটা বিচার নির্ভর করে আপনার সাক্ষ্য প্রমাণ, তথ্য উপাত্তর উপর, যে আপনি কতটুকু যুক্তি উপস্থাপন করে বা তথ্য প্রমাণ দিয়ে আপনি তাকে অভিযুক্ত করতে পারেন, অথবা তার আইনজীবীরা তাকে মুক্ত করার জন্য কতটুকু তথ্য উপাত্ত দিতে পারে। সুতরাং এইটা হলো বিচারিক প্রক্রিয়ার উপর নির্ভর করে। সুতরাং বিচার শেষ, এখন একটা বিচার 10 বছর শেষ হলো না, আপনি কি 10 বছরের অপেক্ষা করবেন? এইটা কোনো যৌক্তিক কথা হতে পারে না। বরং আমরা যে জিনিসটি বারবার বলেছিলাম রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিশেষ করে বিএনপি, যে আপনি একটা রোড ম্যাপ দেন, একটা শিডিউল দেন যে এই কাজটা আপনি এই টাইমে করতে চান। যেমন এখন আমরা যেটা বুঝতে পারছি, আপনি ধরেন এই সরকারের এখন যে এই সংস্কার কমিশন করেছে, আমরা যদি আপনি হিসাব করি, আপনার এই যে 15 তারিখ, আপনার 15ই জানুয়ারির মধ্যে আপনার রিপোর্টগুলি দিয়ে দেবে, এটা কিন্তু জানুয়ারি মাস, আপনাকে হিসাব করেন। তারপর আপনি কি বলেছেন, আপনি রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করবেন। ধরেন রাজনৈতিক দলগুলির সাথে 1 মাস লাগলো, জানুয়ারি ফেব্রুয়ারি 15। তারপর আপনি বলছেন যে সুশীল সমাজ, এদের স্টক হোল্ডার, অন্য স্টক আলাপ, আরও ধরেন 1 মাস, আরও 2 মাসে ধরেন, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তারপর আপনি বলবেন এটা নিয়ে আপনি একটি সামগ্রিক মত বিনিময় করবেন সবার সাথে, আপনার কাছে তথ্যপত্র ধরলেন আরও 2 মাস, তাহলে জুনের পর আপনি কি করবেন? মানে ফাংশনটা কি? আপনারই যদি আমি টাইম শিডিউল দেখি, তাহলে জুনের পর আপনি কি করবেন? এগুলি বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন তো এগুলি কিছু আছে অ্যামেন্ডমেন্টের দরকার, কিছু আছে জাতীয় ঐক্যমতের দরকার, এই রাজনৈতিক দলগুলির কমিটমেন্ট দরকার যে আগামী জাতীয় পার্লামেন্টে যারা ক্ষমতা যাবে তারা কি অ্যামেন্ডমেন্ট করবে না, যেটা তাজ ভাই বলেছে। আমি এখন নানা স্বপ্ন দেখতে পারি, কিন্তু এই আমার স্বপ্ন বাস্তবায়নের তো একটা পদ্ধতি আছে, সেটা হলো নেক্সট পার্লামেন্টে যারা জয়যুক্ত হয়ে সংসদে যাবে তারা আপনাকে পাশ করিয়ে দেবে। এই আস্থা তো আপনাকে অর্জন করতে হবে। আমি এখন অনেক স্বপ্ন দেখতে পারি, কিন্তু রাজনৈতিক দলগুলি অ্যাকসেপ্ট করলো না, কি হবে?
সুতরাং এখানেও রাজনৈতিক দলের সাথে একটা আস্থার সম্পর্ক কিন্তু আপনাকে তৈরি করতে হবে। আর যদি সরকার মনে করে যে এটা তাজভাই বলেছে যে কিংস পার্টি গঠন করে আপনি আপনার মতো একটা পার্লামেন্ট তৈরি করে সব কিছু পাশ করাবেন, সেটা ভিন্ন ব্যাপার। সেটা বাংলাদেশের জনগণ কতটুকু মেনে নেবে অথবা জনগণের কতটুকু আপনি সমর্থন পাবেন। এখানে একটি শঙ্কার জায়গা হচ্ছে যে 90 সালে 3 জোটের রূপরেখা এবং 2007 সালের যে সরকার তারা বেশ কিছু সংস্কার প্রস্তাবনা তৈরি করে গিয়েছিলেন, যেটা পরবর্তী সরকারগুলো বাস্তবায়ন করেনি। এখন অভিযোগ আছে, সে কারণে এই সংস্কারগুলো না না বাস্তবায়ন না করতে জাহিদ ভাই, চায় আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে। আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা আপনাকে চিনতে হবে। আমার দেশ তো আমেরিকা না, আমার দেশ তো ইউরোপ না, যে আমি রাতারাতি আমার দেশের যে আর্থিক সংগতি আমি রাতারাতি করে। আপনার এই একটা কথা বলা হচ্ছে, অভিযোগ করা হয় যে 90-এর পর 3 জোটের রূপ বাস্তবায়ন। কে বলেছে বাস্তবায়ন হয়নি? 3 জোটের রূপরেখা ছিল পার্লামেন্টারি ফোরাম অফ ডেমোক্রেসিতে আমরা ফিরে যাওয়া। বিএনপি একটা রাষ্ট্রপতি শাসিত সরকারের বিশ্বাসী দল এবং আমাদের গঠনতন্ত্র রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। সেইটা আমরা 3 জোটের রূপরেখাকে সম্মান দেখিয়ে বেগম খালেদা জিয়া সেদিন সে সংসদে পাশ করিয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এক, আপনার মনে আছে ওই সময় যে ছাত্র সমাজের একটা বিরাট দাবি ছিল চাকরির বয়স 27 থেকে 30 করা, 30 আপনাকে করেছে। আমরা সেদিন করেছিল পার্লামেন্টের পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটিগুলিকে আপনার আরও বেশি জবাবদিহিতার মূলক। বিএনপি 91-এর সেই দাবি মেনে কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি করা হয়েছিল। তারপর আপনার ছিল যে আমাদের তৎকালীন সময় আমরা বলেছিলাম যে আমাদের কৃষকরা ঋণে জর্জরিত, আপনার মনে আছে 5,000 কৃষক। কিন্তু যখন এই প্রক্রিয়াগুলো তো আপনার এক রাতারাতি সম্ভব না, বাস্তবায়নের দিকে যাচ্ছিল, তখনই তো আপনার মনে আছে কেয়ারটেকার আন্দোলন নিয়ে দেশটা অন্যর দিকে চলে গেছে। সুতরাং আপনার দোষ একটা সরকারকে দিলে হবে না, আপনাকে সেই উপযোগী পরিবেশটা তৈরি করতে হবে। তারপর 111 দেখেন আপনি, 111 আজকে এই যে ভোটার লিস্ট কারা করেছে? রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে না। এই যে বিচার বিভাগ পৃথকীকরণ কারা করেছে? 111-এর তো বাই প্রোডাক্ট। তো সুতরাং যে কোনো পরিবর্তনের পর তো একটা বাস্তবায়ন হয়, কিন্তু অনেকগুলি আছে যেগুলি একটা সরকারের আর্থসামাজিক প্রেক্ষাপটে কতটুকু সে বাস্তবায়ন করবে, কারণ তাকেও তো সার্ভাইভ করতে হবে। আপনাকে সেই বিচার বিবেচনা করে তো আপনাকে সংস্কারের দিকে আপনাকে এগোতে হবে। এই আজকে কেন আওয়ামী লীগের মঈনুদ্দিন ফখরুদ্দিন আসিফ ভাইতে 2008-এ তারা ক্ষমতা এসেছিল, যেটা এখন আমরা পত্রপত্রিকায় দেখি। তা মঈনুদ্দিন কেন বাংলাদেশে আসতে পারে না?